ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের যে সকল স্টুডেন্টরা রয়েছে তাদের সকলকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা বিশেষত ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারের ইতিহাস অনার্স আর পাস উভয় স্টুডেন্টের জন্যই কিন্তু এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। তোমাদের ফোর্থ সেমিস্টারে অনার্সের যে ডিএসসি সিক্স পেপার রয়েছে এবং পাসের জেনারেল যে মাইনরের সিসি পেপারটি রয়েছে সেই পেপারেরই একটা গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। ওই সেমিস্টারের স্টুডেন্টদের জন্য ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সাজেশানে একটি তোমাদের প্রশ্ন দিয়েছিলাম, পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের উভয় সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তাই আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে অ্যান্সারটি শেয়ার করে দেবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নিত্য নতুন বিভিন্ন অ্যান্সার এবং আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো। তাহলে আমি সরাসরি মূল ভিডিওতে আসি। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। পঞ্চদশ শতকের শেষ ভাগে ইউরোপে এক নতুন যুগের সূচনা হয়, যা ইতিহাসে আবিষ্কারের যুগ নামে পরিচিত। এই সময় ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে পর্তুগাল ও স্পেন, সমুদ্রপথে অজানা ভূখণ্ড খুঁজে বের করতে উদগ্রীব হয়ে ওঠে। প্রযুক্তিগত উন্নয়ন, ধর্মীয় উৎসাহ ও অর্থনৈতিক প্রয়োজনে তারা এক অভূতপূর্ব সামুদ্রিক অভিযানে অংশ নেয়। এই অভিযান শুধু ভূখণ্ড আবিষ্কারেই সীমাবদ্ধ ছিল না, বরং এর মাধ্যমে ইউরোপীয় শক্তিগুলো বিশ্বের নানা প্রান্তে ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে তোলে। ইতিহাসবিদ ফার্নান্দো ব্রদেল মনে করেন, এই অভিযানের মধ্য দিয়ে আধুনিক বৈশ্বিক ব্যবস্থার সূচনা হয়। অন্যদিকে ঐতিহাসিক জেনেট বলেন, ইউরোপ এই অভিযান দ্বারা শুধু অর্থনৈতিকভাবে নয়, সাংস্কৃতিকভাবেও বিশ্বের কেন্দ্র হয়ে ওঠে। প্রথম প্যারাটি ছিল বলে দিলাম। এবার দেখো সেকেন্ড প্যারা কী রয়েছে। পর্তুগাল ও স্পেনের এই অভিযানের পেছনে ছিল একাধিক গভীর ও সুদূর প্রসারী কারণ। ইউরোপের এশিয়ার মশলা, রেশম ও মূল্যবান পণ্যের চাহিদা ছিল অত্যন্ত বেশি, কিন্তু প্রাচীন বাণিজ্য পথগুলি তুর্কি ও আরবদের নিয়ন্ত্রণে থাকায় ইউরোপীয়রা বিকল্প সরাসরি সমুদ্র পথ খুঁজতে বাধ্য হয়। একই সঙ্গে ছিল খ্রিস্ট ধর্ম প্রচারের তীব্র উৎসাহ এবং ইসলামিক সাম্রাজ্যকে ঘিরে ফেলার রাজনৈতিক কৌশল। প্রযুক্তির ক্ষেত্রে কম্পাস, অ্যাস্ট্রোলেব, উন্নত মানচিত্র এবং শক্তিশালী জাহাজের আবির্ভাব এই অভিযানে বড় ভূমিকা রাখে। রাজাদের পৃষ্ঠপোষকতা এবং জাতীয় গৌরবের আকাঙ্ক্ষাও এই অভিযানকে উৎসাহিত করেছিল। পর্তুগিজরা ছিল ইউরোপের প্রথম জাতি যারা ধারাবাহিক ও পরিকল্পিতভাবে সামুদ্রিক অভিযান শুরু করেন। প্রিন্স হেনরি দ্য নেভিগেটর আফ্রিকার উপকূল ধরে সমুদ্রপথ খোঁজার কাজ শুরু করেন। 1498 সালে ভাস্কো দা গামা ভারতের কালিকটে পৌঁছে সরাসরি ইউরোপ ভারত বাণিজ্যের পথ খুলে দেন। এরপর পর্তুগিজরা আফ্রিকার নানা উপকূলে ভারত মহাসাগর, আরব উপদ্বীপ, মালাক্কা, চীন ও জাপান পর্যন্ত তাদের প্রভাব বিস্তার করে। তারা সমুদ্রপথের কৌশলগত এলাকাগুলোতে দুর্গ, বন্দর ও কলোনি স্থাপন করেন। পর্তুগিজ উপনিবেশ গঠন মূলত বাণিজ্য নির্ভর ছিল, তবে ধর্মান্তরণ ও সামরিক দমনও এর অংশ ছিল। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপার নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখলাম, তোমরা যদি আমাকে মেসেজ করো তাহলে তোমাদেরকে আমি পিডিএফ আকারে এভাবে টাইপস করা নোটস প্রোভাইড করে দাও। আমি অতি অল্প দামে তোমাদের মধ্যে নোটস শেয়ার করে থাকি, তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক আছো আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। এবার দেখো পরবর্তী প্যারা কী রয়েছে। স্পেনের অভিযান শুরু হয় যখন 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রানী ইসাবেলার পৃষ্ঠপোষকতায় পশ্চিম দিকে সমুদ্রপথে রওনা দিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছান। যদিও তিনি ভেবেছিলেন এটি ভারত, বাস্তবে এটি ছিল এক সম্পূর্ণ নতুন মহাদেশ। এরপর আমেরিকায় স্পেনের অভিযান ক্রমেই আক্রমণাত্মক হয়ে ওঠে। হেরনান কোর্টেজ অ্যাজটেক সাম্রাজ্য দখল করেন এবং ফ্রান্সিসকো পিজারো ইনকা সাম্রাজ্য ধ্বংস করেন। স্পেন বিপুল পরিমাণ সোনা রূপা ইউরোপে নিয়ে আসে এবং আমেরিকার বহু অঞ্চলে খ্রিস্ট ধর্ম, স্পেনীয় ভাষা ও সংস্কৃতি চাপিয়ে দেয়। এই দখলদারির ফলে প্রাচীন আমেরিকান সভ্যতাগুলো ধ্বংস হয়ে যায়। তারপরে বেড়া দেখো কী রয়েছে। পর্তুগাল ও স্পেনের উপনিবেশ স্থাপন ছিল মূলত দখলদার ও শোষণমূলক। তারা যেখানে পৌঁছেছে সেখানে কৌশলে বা বল প্রয়োগে স্থানীয় রাজশক্তিকে পরাজিত করে শাসন ব্যবস্থা চালু করেছে। এদের প্রশাসন ছিল ইউরোপ থেকে পাঠানো গভর্নর, ধর্মযাজক ও সামরিক কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত। উপনিবেশগুলোকে কেবলমাত্র অর্থনৈতিক শোষণের ক্ষেত্র হিসেবে দেখা হতো। স্থানীয় জনগণকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করা, ইউরোপীয় ভাষা শেখানো ও তাদের সংস্কৃতি অনুসরণে বাধ্য করা হতো। এমনকি অনেক ক্ষেত্রে স্থানীয় অধিবাসীরা দাসে পরিণত হয়েছিল।
পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান বিশ্ব বাণিজ্যে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। ইউরোপের সঙ্গে এশিয়া, আফ্রিকা ও আমেরিকার মধ্যে একটি নতুন ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়। ইউরোপে আমেরিকা থেকে বিপুল পরিমাণ মূল্যবান ধাতু প্রবাহিত হয়। ভারত ও চীন থেকে মশলা ও সিল্ক আসে এবং ইউরোপের উৎপাদিত পণ্য উপনিবেশে রপ্তানি হয়। এই সময়ে মার্কেন্টাইল নামে এক নতুন অর্থনৈতিক নীতি গড়ে ওঠে, যেখানে জাতীয় শক্তি বৃদ্ধির জন্য উপনিবেশ শোষণ করা হতো। এই অর্থনীতি ইউরোপকে ধীরে ধীরে ধনী ও প্রভাবশালী করে তোলে। তারপর বেলা দেখো কী রয়েছে। এই অভিযানের একটি অন্ধকার দিক ছিল দাস প্রথার বিকাশ। আফ্রিকা থেকে লাখ লাখ মানুষকে জোর করে ধরে এনে আমেরিকার খামার ও খনিজ খনিতে শ্রমিক হিসেবে কাজে লাগানো হতো। এই দাসরা চরম নিষ্ঠুরতা, অবমাননা ও মানবেতর অবস্থায় জীবনযাপন করত। একই সঙ্গে উপনিবেশের স্থানীয় অধিবাসীরাও ছিল নির্যাতনের শিকার। ইউরোপীয় রোগ, অস্ত্র এবং উৎপাদন পদ্ধতির চাপ বহু আদিবাসী জনগোষ্ঠীকে ধ্বংস করে দেয়। অর্থনৈতিক লাভের পেছনে মানবাধিকার ও মানবিকতা যেন পুরোপুরি বিসর্জিত হয়। পর্তুগিজ ও স্পেনীয় উপনিবেশগুলোতে ধর্মান্তরণ ছিল অন্যতম প্রধান উদ্দেশ্য। ধর্মযাজকেরা গির্জা নির্মাণ, বাইবেল শিক্ষা এবং ধর্মীয় নিয়মাবলীর মাধ্যমে স্থানীয় জনগণকে খ্রিস্ট ধর্মে আনতে সচেষ্ট ছিল। এই ধর্মীয় চাপের ফলে বহু প্রাচীন ধর্ম, আচার ও বিশ্বাস নিশ্চিহ্ন হয়ে যায়। পাশাপাশি ইউরোপীয় পোশাক, খাদ্যাভ্যাস, শিক্ষা ও সামাজিক রীতিনীতির প্রসার ঘটে। উপনিবেশগুলোতে স্থানীয় সংস্কৃতি ও পরিচয় ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এবং ইউরোপীয় আধিপত্য সাংস্কৃতিক রূপেও প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। পর্তুগাল ও স্পেনের সফল সামুদ্রিক অভিযান অন্যান্য ইউরোপীয় শক্তিকে অনুপ্রাণিত করে। ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও ফ্রান্সও উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতায় নাম লেখায়। ষোড়শ ও সপ্তদশ শতকে এই প্রতিযোগিতা ক্রমেই তীব্র হয়ে ওঠে। সমুদ্রপথে আধিপত্য, বাণিজ্যিক কেন্দ্র নিয়ন্ত্রণ নিয়ে ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে বহু যুদ্ধ দ্বন্দ্ব সৃষ্টি হয়। ফলে উপনিবেশগুলোতে শুধু অর্থনৈতিক উৎস নয়, ভূ রাজনৈতিক কৌশলের কেন্দ্রেও পরিণত হয়। এই প্রতিযোগিতা পরবর্তী সময়ে বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট রচনা করে। যদিও ইউরোপীয় শক্তিগুলো অস্ত্র, সংগঠিত সেনাবাহিনীর মাধ্যমে উপনিবেশ দখল করেছিল, তবুও বিভিন্ন স্থানে স্থানীয় জনগণের মধ্যে প্রবল প্রতিরোধ গড়ে ওঠে। অনেক সময় আদিবাসীরা সংঘবদ্ধ হয়ে স্পেনীয় বা পর্তুগিজ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, যেমন আমেরিকায় ইনকা ও অ্যাজটেকদের বিদ্রোহ, আফ্রিকায় দাস বিদ্রোহ এবং ভারতেও পর্তুগিজদের বিরুদ্ধে স্থানীয় শাসকদের প্রতিরোধ ইতিহাসে উল্লিখিত। যদিও বেশিরভাগ প্রতিরোধ দমন করা হয়, তবুও তা ঔপনিবেশিক শাসনের ভিতকে চ্যালেঞ্জ করছিল। পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তাদের উন্নত প্রযুক্তি ও সামরিক ক্ষমতা। ইউরোপে তখন উন্নত মানের কামান, আগ্নেয়াস্ত্র ও যুদ্ধজাহাজ ব্যবহৃত হতো, যা এশিয়া আফ্রিকার অনেক অঞ্চলের তুলনায় অগ্রসর ছিল। তারা কৌশলগতভাবে দুর্গ গড়ে এবং সমুদ্রপথ নিয়ন্ত্রণ করে স্থানীয় বাণিজ্যিক কাঠামো ভেঙে দেয়। এই সামরিক প্রযুক্তি নির্ভর আধিপত্য শুধু ভূখণ্ড দখল নয়, মানসিকভাবে স্থানীয় জনগণকে আত্মসমর্পণ করতে বাধ্য করত। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। সামুদ্রিক অভিযান কেবলমাত্র উপনিবেশ ও সম্পদ আহরণের দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল না, বরং জ্ঞান বিজ্ঞান ও মানচিত্র নির্মাণেও বিপ্লব ঘটিয়েছিল। পর্তুগাল ও স্পেনের অভিযানের মাধ্যমে পৃথিবীর বহু অজানা স্থান আবিষ্কৃত হয় এবং সেসব স্থান নিয়ে মানচিত্র নির্মাণ ও ভৌগোলিক গবেষণা শুরু হয়। এই অভিযানের তথ্যগুলি ইউরোপের রেনেসাঁ যুগে বৈজ্ঞানিক চেতনা ও অনুসন্ধিৎসাকে আরও বেগবান করে। ইতিহাসবিদ ফিলিপ ফার্নান্দেজ আর্মেস্টা বলেন, এই সামুদ্রিক অভিযানের ফলে ইউরোপীয়রা প্রথমবারের মতো নিজেদেরকে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে দেখতে শিখে। স্পেন ও পর্তুগালের সামুদ্রিক অভিযানের ফলে এক মহা পরিবর্তন আসে বিশ্ব কৃষি ও খাদ্য ব্যবস্থায়। আমেরিকা থেকে ইউরোপে আলু, ভুট্টা, টমেটো, কোকো, তামাক ইত্যাদি আসে, আর ইউরোপ থেকে আমেরিকায় আনা হয় গম, আঙুর, চীনাবাদাম, গরু, ঘোড়া ইত্যাদি। এই বিনিময় ইতিহাসে কলম্বিয়ান এক্সচেঞ্জ নামে পরিচিত, যদিও এই বিনিময় অর্থনৈতিকভাবে লাভজনক ছিল। পর্তুগাল ও স্পেনের ঔপনিবেশিক সাম্রাজ্য শুধু সামরিক দখল নয়, দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে উপনিবেশগুলোতে। বহু দেশে আজও তাদের ভাষা স্প্যানিশ ও পর্তুগিজ প্রধান ভাষা হিসেবে প্রচলিত। লাতিন আমেরিকার প্রায় সব দেশেই স্পেনীয় উপনিবেশের উত্তরাধিকার বহন করেছে। চলতি আইন, প্রশাসন, ধর্মীয় বিশ্বাস, এমনকি স্থাপত্যেও স্পষ্ট ছাপ। রাজনৈতিকভাবে বহু দেশ দীর্ঘকাল ইউরোপীয় শাসনের অধীনে থেকে পরিবর্তে জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। এই ইতিহাস তাদের জাতীয় পরিচয় গঠনে গভীর ভূমিকা রাখে। পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান শুধু ইউরোপীয় ইতিহাসেই নয়, বরং বিশ্ব ইতিহাসে মোড় ঘুরিয়ে দিয়েছিল।
এই অভিযানের মাধ্যমে তারা যে ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে তোলে তা বহু দেশ ও অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক কাঠামোকে আমূল পরিবর্তন করে দেয়। বিশ্বায়নের সূচনা ঘটে, বাণিজ্যের গতি ও পরিসর বহুগুণে বেড়ে যায় এবং ইউরোপ কেন্দ্রিক বৈশ্বিক শৃঙ্খলা প্রতিষ্ঠা পায়। তবে এই অভিযানের ফলাফল ছিল দ্বিমুখী। একদিকে উন্নত প্রযুক্তির নতুন ফসল ও জ্ঞানের আদান-প্রদান, অন্যদিকে নিপীড়ন, শোষণ, দাসপ্রথা ও সংস্কৃতির ধ্বংস। এক কথায় পর্তুগাল ও স্পেনের সামরিক অভিযান ছিল আধুনিক বিশ্বের সূচনাবিন্দু, যার প্রভাব আজও বহু দেশ ও সমাজে স্পষ্টভাবে অনুভূত হয়। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতা থেকে নোট ডাউন করে নাও এবং তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে কিন্তু এই অ্যান্সারগুলি শেয়ার করে থাকি, তাই তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।